আসসালামু আলাইকুম। ভাগীর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, সরকারি শিক্ষক, ভাগীর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়। শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ভূগোল ও পরিবেশ বিষয়ে অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী স্থির নয়, গতিশীল, এবং সেই গতিটা দুই ধরনের। একটি হলো আহ্নিক গতি, আরেকটি হলো বার্ষিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করে, যার ফলে দিবারাত্রি সংঘটিত হয়। নিজ অক্ষে একবার ঘূর্ণনকে বলা হয় আহ্নিক গতি। আবার পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে একটা নির্দিষ্ট স্থান থেকে এই যাত্রা শুরু করে আবার পূর্বের স্থানে ফিরে আসে। এই সময়টাকে আমরা বলি 1 বছর। মূলত 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময়ে পৃথিবী বার্ষিক গতি সম্পন্ন করে। এবং বার্ষিক গতির ফলে পৃথিবী দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। যেমন কখনো দিন বড়, কখনো রাত বড়। যেমন আমাদের দেশে শীতকালে দিন ছোট হয়, রাত অনেক বড় হয়। আবার গ্রীষ্মকালে দিন সাধারণত বড় হয়, রাত ছোট হয়। শরৎকাল এবং বসন্তকালে দিন এবং রাত সাধারণত প্রায় সমান থাকে। তাহলে এগুলো কেন ঘটছে? বার্ষিক গতির প্রভাবে এই দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। আসো আমরা ছবির মাধ্যমে বিষয়টি আরেকটু স্পষ্ট ধারণা নিই। এখানে খেয়াল করো, এটা হলো পৃথিবী। পৃথিবীর ক্ষেত্রে আমরা আগে শিখিয়েছিলাম মাঝে যেটা, এটা নিরক্ষরেখা বা বিষুব রেখা, অথবা বলতে পারো নিরক্ষ। এই পাশে কর্কট ক্রান্তি, এই পাশে মকর ক্রান্তি রেখা। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি নিরক্ষরেখা বা বিষুব রেখার উত্তরের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, আর দক্ষিণের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের একদম উত্তরের যে অংশ, উত্তর মেরু, সেটাকে বলা হয় সুমেরু, এবং দক্ষিণের মেরুকে বলা হয় কুমেরু। তো লক্ষ্য করো, সূর্যটা মাঝে, সূর্য পৃথিবী এই কক্ষপথে আবার ঘুরে আবার এই অবস্থানে আসে। মনে করো এখান থেকে শুরু করলো, আবার এদিক দিয়ে ঘুরে, দিক দিয়ে ঘুরে আবার এই অবস্থানে আসে। পৃথিবীর আহ্নিক গতি ঘূর্ণনের ক্ষেত্রে পৃথিবী এরকম সোজা ঘুরে না, একটু বাঁকানো থাকে। সাধারণত 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবী ঘূর্ণায়মান। তাহলে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কারণে এই যে আমরা দেখতেছি মূল মধ্যরেখাটা এরকম একটু বাঁকানো, এটা সোজা না। এটা যদি এরকম সোজা থাকতো তাহলে একরকম হতো, এটা সোজা না হলে একটু বাঁকানো। এখন লক্ষ্য করো, সুমেরুতে 21শে জুনে পৃথিবীর সূর্যের আলোটা সাধারণত উত্তর মেরুতে বেশিরভাগ পাচ্ছে, দক্ষিণ মেরুতে সূর্যের আলোটা কম পাচ্ছে। যেহেতু সুমেরুটা একটু সূর্যের দিকে হেলে আছে, সেহেতু এই সূর্যের আলো উত্তর মেরুতে অপেক্ষাকৃত বেশি পাবে, দক্ষিণ মেরুতে সূর্যের আলো কম পাবে। তাহলে যে অংশে সূর্যের আলো বেশি থাকবে সে অংশে দিনটা সাধারণত বড় হয়, এবং যে অংশে সূর্যের আলো কম পায় সে অংশে দিনটা ছোট হয়। আর দিন যেহেতু বড়, দিন বড় হওয়ার দরুন সূর্যের আলো বেশি আসে এবং রাত ছোট হওয়ার কারণে সেটা বিকৃত হয় কম, আলোটা
থাকে, তাহলে সেই জন্য তখন উত্তর মেরুতে গ্রীষ্মকাল হয়। এই উত্তর মেরুতে তখন গ্রীষ্মকাল। আবার দক্ষিণ মেরুতে হবে শীতকাল। তাহলে 21শে জুন এটাকে বলা হয় উত্তর অয়নান্ত। উত্তর অয়নান্ত মানে সূর্য সবচেয়ে বেশি উত্তর দিকে হেলে থাকে। 21শে জুন উত্তর দিকে সূর্যটা উত্তর মেরুটা সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে, এই জন্য এই অবস্থাকে বলা হয় উত্তর অয়নান্ত। আমরা অর্থাৎ বাংলাদেশ উত্তর মেরুতে আছে, পৃথিবীর উত্তর মেরুতে। উত্তর মেরুতে আবার মাঝামাঝি আরেকটা রেখা 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ, যেটাকে কর্কট ক্রান্তি রেখা বলা হয়। এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশ সহ উত্তর মেরুতে সবচেয়ে বড় দিন হলো 21শে জুন। 21শে জুনের পর থেকে আস্তে আস্তে সূর্যের আলোটা দক্ষিণ দিকে একটু দক্ষিণ দিকে যেতে থাকে। যাওয়ার পরে 3 মাস সময়, 3 মাসের ভিতরে অর্থাৎ 23শে সেপ্টেম্বরে এসে সূর্যের আলোটা পড়বে উভয় মেরুতে সমানভাবে, মানে নিরক্ষরেখার উপরে পড়বে। নিরক্ষরেখার উপরে পড়লে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুই গোলার্ধে সূর্যের আলোটা সমানভাবে পড়বে এবং তাপ বিকিরণের বিষয়টাও সমানভাবে পাবে। তাপ আসবে সমানভাবে, বিকিরিত হবে সমানভাবে। অর্থাৎ এই অবস্থানে আসে 23শে সেপ্টেম্বর উভয় গোলার্ধে দিন এবং রাত্রি সমান হবে। শিক্ষার্থী খেয়াল করে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখার উপরে সূর্যের আলোটা বেশি পড়ছে। অর্থাৎ এই অবস্থানে তাহলে উভয় গোলার্ধে দিন এবং রাত সমান হবে এবং এই সময়ে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে হয় বসন্তকাল। আর এই অবস্থাটাকে বলা হয় শারদ বিষুব। শারদ বিষুব। লক্ষ্য করো, যখন 23শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধে সূর্যের আলো সমানভাবে পায়, তখন এই অবস্থাকে শারদ বিষুব বলে। শারদ বিষুবের সময় উত্তর গোলার্ধে শরৎকাল, তখন তার বিপরীত মেরুতে অর্থাৎ কুমেরুতে বা দক্ষিণ গোলার্ধে তখন হয় বসন্তকাল। এরপরে সূর্য আবার যখন আসতে থাকবে ক্রমান্বয়ে দক্ষিণ দিকে সূর্যের আলোটা দক্ষিণ দিকে বেশি পড়তে থাকবে। এভাবে আস্তে আস্তে যখন এই অবস্থানে আসবে 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়বে। যেহেতু দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি পাচ্ছে, সেহেতু দক্ষিণ গোলার্ধে দিনের সংখ্যা বড়, দিন সবচেয়ে বড়। এখানে দক্ষিণ গোলার্ধে দিন দীর্ঘতম দিন। আবার উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত। এখানে দীর্ঘতম দিন, এখানে দীর্ঘতম রাত। তো যেহেতু দীর্ঘতম রাতটা দীর্ঘতম হয়, যেহেতু দীর্ঘতম রাত হয় 22শে ডিসেম্বর তারিখে, সেহেতু আমাদের উত্তর গোলার্ধে হয় শীতকাল। তোমরা সবাই জানো ডিসেম্বর মাস আমাদের এদেশে শীতকাল। তাহলে যেহেতু দীর্ঘতম রাত থাকে, দিন ছোট থাকে, সূর্যের আলো কম আসে আর ফিরে যায় বেশি, সেই সূর্যের আলো এবং তাপ দুটাই, সেই ক্ষেত্রে এখানে হবে শীতকাল, আবার দক্ষিণ মেরুতে হবে গ্রীষ্মকাল। তাহলে উত্তর মেরুতে হবে শীতকাল, আবার দক্ষিণ মেরুতে গ্রীষ্মকাল। আর এই অবস্থাটাকে বলা হয় দক্ষিণ অয়নান্ত, অর্থাৎ পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে
এবং দক্ষিণ অয়নান্তের সবচেয়ে শেষ সময় হলো এটা। এরপরে আবার পর্যায়ক্রমে সূর্যের আলো ক্রমান্বয়ে উত্তর দিকে পড়তে থাকে। তাহলে এখান থেকে পর্যন্ত আসতে লাগে 3 মাস সময়। আবার এখান থেকে আবার 3 মাস সময় সূর্য ক্রমান্বয়ে সামনের দিকে আগাতে থাকবে। সেক্ষেত্রে সূর্যের আলোটা নিরক্ষরেখা মাঝামাঝি এসে পড়বে, সেটা 21শে মার্চ। 21শে মার্চে এসে সূর্যের আলো একদম নিরক্ষরেখায় পড়বে। তখন উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধে আবার দিন রাত্রি সমান। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধে দিন রাত্রি সমান। তখন উত্তর গোলার্ধে হবে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে হবে শরৎকাল। আর এই সময়টাকে বলা হইতেছে বাসন্ত বিষুব। বাসন্ত বিষুবে উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। অর্থাৎ এর 15 দিন, 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত এই সময়টা, এখানে পর্যন্ত 3 মাস লাগে সময়, এর মধ্যে 1.5 মাস এটার সাথে ধরা হচ্ছে। তাহলে এই তারিখে 1.5 মাস পূর্বে এবং 1.5 মাস পরে এই সময়টাকে বলা হইতেছে বসন্ত। এই সময়টা হলো উত্তর গোলার্ধে বসন্তকাল। আবার সূর্যের উত্তর মেরু সূর্যের দিকে ক্রমান্বয়ে হেলতে থাকে এবং 21শে জুন তারিখে আবার এসে পুনরায় সূর্য উত্তরের দিকে সর্বোচ্চ হেলে থাকে, যেটা উত্তর অয়নান্তর বলা হয়। এটা আগে আলোচনা করছি। উত্তর অয়নান্তের সময় উত্তর গোলার্ধে যেহেতু দীর্ঘতম দিন থাকে, দীর্ঘতম দিন 21শে জুন আমাদের উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন। আবার এখানে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত। তো এভাবে বার্ষিক গতির কারণে পৃথিবী এক এক অবস্থানে আসার কারণে কখনো সূর্যের আলো বেশি পায়, সূর্যের আলো এবং তাপ বেশি পাচ্ছে, কখনো কম পাচ্ছে। এবং এই কারণে আমাদের দিন এবং রাতের দৈর্ঘ্য কম বেশি হচ্ছে, পাশাপাশি ঋতুও পরিবর্তন হচ্ছে। শীতকাল, গ্রীষ্মকাল, মূলত বিশ্বব্যাপী ঋতু হলো 4টা, বিশ্বব্যাপী ঋতু হলো 4টা। শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল আর হলো শরৎকাল। যদিও আমাদের দেশে 6টি ঋতু, কিন্তু সারা বিশ্বব্যাপী 6টি ঋতু থাকে না। এবং জিওগ্রাফিক্যাল ভিত্তিতে আমরা 4টা ঋতু পাবো: গ্রীষ্মকাল, শীতকাল, তারপরে শরৎকাল এবং বসন্তকাল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টা বইয়ের চিত্র দেখে বাসায় আরো রিডিং করবে, বুঝতে চেষ্টা করবে। পাশাপাশি খাতায় লিখবে, চিত্রটা এঁকে খাতায় লিখবে। এভাবে তোমরা পড়াশোনা করবে। তোমাদের বাড়ির কাজ হলো দিবারাত্রি হ্রাস, বৃদ্ধি ও ঋতু পরিবর্তনের কারণ, ঋতু পরিবর্তনের প্রক্রিয়া লেখা। তোমরা তোমাদের মূল বইয়ের রিডিংটা ভালো করে পড়ে এই বিষয়টা খাতায় লিখবে, চিত্র এঁকে খাতায় লিখবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।